নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আজকে একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা শোনো। আমরা যারা অনেকেই আছি, ভূত প্রায়শই আমাকে অনেক বোন ভাই দিদি ভাইরা বলে যে ভূত কোনো দিন আমরা দেখিনি, ভূত দেখার একটা খুব শখ আছে আর ভূত দেখার একটা ইচ্ছে আছে। আজকে আমাদের যে বোন ঘটনাটা পাঠায়, রিমা দত্ত, হাওড়া আন্দুল থেকে, বোন বলে দিদিভাই ছোট থেকে আমারও ভূত দেখার স্বপ্ন ছিল একটা, যে ভূত কি জিনিস। ভূত মানে হচ্ছে একটা ভয়, একটা বানানো গল্প, যাতে একটা মনোরঞ্জন হয়, একটা গা শিরশিরিনি ভাব, এছাড়া কিছু না। আমাদের বোন বলে দিদিভাই আমি মনে করি এই যে ভূত প্রেত জিন যাই বলো না, পিশাচ, আমরা ছোটবেলা থেকে ঠাকুমা দাদু মা বাবার কাছে খুব গল্প শুনতাম। প্রত্যেক দিন ভূতের গল্প না বললে পারে ভাত খেতাম না, রাতে ঘুমাতে যেতাম না, এরকমভাবেই কিন্তু আমরা বড় হয়েছি। আমাদের রিমা বলে যে দিদিভাই শুধু মনে হয় না আমি বলে, ভূত কে না ভালোবাসে, মানে ভূতের গল্প শুনতে। কিন্তু যেই ঘটনাটা আমাদের সাথে ঘটেছিল গত বছর সিমলার একটি হোটেলে, তারপর থেকে আমি বলবো যে এই ভূত জিনিসটাকে নিয়ে এত সহজে কিন্তু খেলা করার জিনিস না। ভূত যে একবার, এই ভূত বলো আত্মা, এর দর্শন যে একবার পেয়ে যাবে, জীবনে কোনো দিন সে আর ভূতের নাম নেবে না। তো চলো দর্শক বন্ধু, আজকে তোমাদেরকে ঘটনাটা শেয়ার করব সিমলা থেকে। আর আমাদের যে বোন ঘটনাটা পাঠায়, ওর বাড়ি হচ্ছে হাওড়ায় আন্দুলে। আজকে বোন বলে যে দিদিভাই আজ প্রায় 1টা বছর হয়ে গেল জানো, ওই যে সিমলায় আমার সাথে হোটেলে যে ঘটনাটা ঘটে, আমি আজও বাড়িতে একা থাকতে পারি না। আজও আমি বাড়িতে একা থাকলে আমার ঠিক মনে হয় যে হোটেলে যে অভিজ্ঞতা আমার হয়েছিল, বাড়িতে সেম আমার সাথে আবারও ঘটছে। কোনো কারণে আমি বাড়িতে একা থাকতে পারি না, সেই সিমলা থেকে ফিরে আসার পর থেকে। জানি না কোনো দিনও আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কি না, কোনো দিন আমি আগের মতো বাড়িতে একা নিজের মতো করে থাকি। 2023-এ আমি আমার হাজব্যান্ড দুজনে গেছিলাম সিমলা ঘুরতে। আমাদের বিয়ে হয় হচ্ছে 2022-এ আমাদের বিয়ে হয়। তো 2023-এ 1 বছর পর আমার হাজব্যান্ড আমাকে বলল যে দেখো বিয়ের পর থেকে তো কোনো জায়গায় আমাদের যাওয়া হয়নি সেরম করে, তো তুমি বলো কোথায় যেতে চাও। তো আমার হাজব্যান্ডকে আমি এক কথায় ওকে বলি যে আমি সিমলা যাব। তো আমার হাজব্যান্ড বলল বাহ সিমলা যাবে, ঠিক আছে তাহলে আমরা সিমলাই যাচ্ছি। তারপর 2 মাসের মধ্যে সব কিছু রিজার্ভেশন করে আমার হাজব্যান্ড বলল যে চলো আমাদের টিকিট হয়ে গেছে, আমরা সিমলা যাচ্ছি। আমি তো এক কথায় শুনে অজ্ঞান, কারণ ছোটোবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল, নয় জীবনে কোনো দিন সুইজারল্যান্ড যাব, নয় আমি সিমলা যাব, দুটোর মধ্যে একটা জায়গা তো যাবই। অনেকটা একই রকম আমার লাগে। আমি প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর ফটো আমি দেখেছি, আমার সিমলাটা খুব টানে। এবার আমার হাজব্যান্ড যখন আমাকে এত বড় একটা গুড নিউজ দিল যে সিমলা আমরা যাচ্ছি, আমি খুব খুশি। মা বাবাকে বাড়িতে ফোন করে বললাম, শাশুড়ি মা শ্বশুর মশাই তাতেও তারা খুব আনন্দ যে যাক তোদের একটা স্বপ্ন, যা ঘুরে আয়। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই পরিবারে খুব ভালো। এবার আমরা একটা দিন আমাদের যাওয়ার চলেই আসলো, যে দিনটা আমরা সিমলায় যাব, আমাদের স্বপ্নর দেশে চলে গেলাম। সিমলায় যাবার পর ওখানে প্রথম যেদিনকে গেলাম সেদিনকে জানতে পারলাম একটা স্থানীয় দোকান থেকে যে এখানে নাকি ভুতুরে 7খানা জায়গা আছে, যেটা তোমরা গুগলে সার্চ করলেও কিন্তু দর্শক বন্ধু পাবে যে সিমলায় 7টা হান্টেড প্লেস আছে। তো আমরা যেখানেই যাই প্রথমে গিয়ে আমাদের একটু ভূত পেত নিয়ে ছোটোবেলা থেকে খুব কৌতূহল, আমাদের ভালো লাগে। তো আমি জিজ্ঞাসা করছিলাম স্থানীয় লোকাল একটা দোকানে চা খেতে খেতে, তো সেই দোকানের যে দাদাটা ছিল ওনারই দোকান, উনি বললেন হ্যাঁ আমাদের সিমলায় তো 7টা জায়গা আছে ভুতুরে, আর সিমলায় একটা গ্রাম আছে, যেই গ্রামে যদি কোনো সময় যাও তাহলে বুঝতে পারবে ওই
স্থানীয় লোকরা তোমাদের বলবে ওই গ্রামে নাকি প্রচুর বাড়ি আছে, যেই বাড়িগুলো নাকি হান্টেড। তো ওখানে স্থানীয় লোক যখন বলল তখন আমরা খুব মানে উৎসাহ পেলাম যে না, একবার আমরা ওখানে যাব। তো আমার হাজব্যান্ড বলল যে দেখো, আমরা বিয়ের পর ঘুরতে এসেছি, এখন তুমি যদি এই ভূতের পেছনে দৌড়াও তাহলে পরে আমরা যে সাইড সিনগুলো আছে সেগুলো তো দেখতে হবে। এসব ভূত পেট ঠিক আছে, গল্প পর্যন্ত ঠিক আছে, আবার দেখতে যাওয়ার কি দরকার। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ও কোনো ব্যাপার না, আমরা কিন্তু যাব, দেখো নিয়ে যেতে হবে। তো আমার হাজব্যান্ড বলল আচ্ছা ঠিক আছে, এখন রুমে চলো। হোটেলের রুমটা গেলাম, কাঠের একটা হোটেল, বেশ সুন্দর। এবার রাতের বেলা আমি আমার হাজব্যান্ডকে শুয়ে বলছি আচ্ছা ওই যে চায়ের দোকানের দাদাটা যে বলল, আচ্ছা দাদাটা আমাদেরকে যে বললো, আমরা তো বাইরে থেকে এসেছি বলো, কলকাতা থেকে, তো ওদের তো এখানের বদনাম হচ্ছে। তখন বললো দেখো বদনামের কি আছে, সব মানুষ তো সব রকম হয় না, এখানে আছে ভুতুরে জায়গা, উনি তাই বলে দিয়েছে, হয়তো উনি না বললে অন্য কারোর কাছে আমরা জানতেই পারতাম, তখন হয়তো আমরা ওনাকে গিয়ে বলতাম কি দাদা আপনি তো জানতেন, তাহলে কেন বললেন না, তার জন্য বলেছে, তাতে কি আছে। আর উনি তো বললো ওই গ্রামেই থাকি, মানে যেখানে অনেক রকম হান্টেড বাড়ি আছে, ঠিক আছে, বহুদিন ধরে, আজকে না বহুদিন ধরে, তো সেখানেই নাকি কোনো জায়গায় ওই চায়ের দোকানের দাদা থাকে। এবার আমার হাজব্যান্ড বললো যে দেখো রাত হয়েছে রিমা, একটু শুয়ে নাও, সকালবেলা একটু বেরোতে হবে, সকাল সকাল বেরোলে আমরা অনেকটা সাইট সিন করতে পারবো, নাহলে পরে এত দূর এসে হোটেলে থাকার জন্য তো আসিনি। তো বললাম ঠিক আছে, তো চলো রাতটুকুনি আমাদের কোনো রকমে কাটলো। এইবার সকালবেলা আমার হাজব্যান্ড উঠে আমাকে বলল যে রিমা আমরা আজকে এই সিমলায় অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে ঘোরার মতো, তো চলো আমরা ওগুলো সব একে একে ভিজিট করব। তবে আমরা ড্রাইভার একটা হায়ার করেছিলাম, ঠিক আছে, একটা গাড়ি। তো সেই ড্রাইভার দাদাকে বলেছিলাম যে দাদা আমাদেরকে সিমলায় মূলত মানে যে বেসিক প্লেসগুলো আছে ঘোরার মতো সেই জায়গায় নিয়ে যাবেন। কারণ কি হয়, আমাদের যেহেতু আগে থেকে জানা থাকে না, তো ওখানে যারা কার ড্রাইভার থাকে তারা কি করে, মেন তোমাদের যে সিনগুলো আছে সেই সাইড সিনগুলো না নিয়ে গিয়ে তারা এমন জায়গায় নিয়ে যাবে, হয়তো অনেক দূরে তোমাদের লং জার্নি করে একটা জায়গায় যেতে হচ্ছে, ওখানে অনেকটা সময় চলে যাচ্ছে, এমন একটা জায়গায় নিয়ে গেল দেখলে সেরকম কিছুই না। আর সিমলা তো এমনি সুন্দর জায়গা, আর আমরা তো যেহেতু কলকাতায় থাকি, আমাদের সিমলায় যেই প্রান্তেই নিয়ে যাবে, একটা জঙ্গলেও যদি নিয়ে গিয়ে ছেড়ে দেয় ওটাও আমাদের কাছে স্বর্গ। তো আমরা ওই জন্য বলি যে আসল যেই জায়গাগুলো আছে যেখানে অ্যাকচুয়ালিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি মানুষ যায় ঘুরতে, সেই সব জায়গাগুলো দাদা নিয়ে যাবেন। তো আমরা কিছু জায়গার নামও ওই ড্রাইভার দাদাকে বলে দিই আগের দিন। যাই হোক, তো ড্রাইভার দাদা সেরকমই বলে যে ঠিক আছে আমি আজকে আপনাদের 4টে জায়গা ঘুরিয়ে দেবো, আগামীকাল আদার্স যে সাইট সিনগুলো আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেবো। তো সেরকম আমাদের কথা হয়। সকালবেলা বেরোলাম, বেরিয়ে মোটামুটি আমরা আমাদের যেই জায়গাগুলো বলেছিলাম সাইট সিনগুলো আমরা ভালো মতো ঘুরি। ঘোরার পর আমার কি মন গেল, আমি তখন ওইখানে কিন্তু স্পট মানে সাইট সিন যে ঘুরতে যায় ওই জায়গাটা কিন্তু দেখায়, ঠিক আছে। তো আমাদের ড্রাইভার দাদা সেই জায়গাটা ওই সাইট সিনের মধ্যে না উনি রাখিনি। তো আমি তখন ওই ড্রাইভার দাদাকে বললাম ও দাদা হিন্দিতে, যে আপনি এখানে একটা জায়গা রয়েছে, আমি তো ইউটিউবে দেখেছি, মানে সোশ্যাল মিডিয়া দিয়ে তো আমরা এখন সব কিছুই জানতে পারি, তো আমি দেখেছি, আমাকে ওই জায়গাটা নিয়ে চলুন। ড্রাইভার দাদা বলল কোন সি জায়গা? তখন আমি বললাম যে টানেল নাম্বার 33। হ্যাঁ, টানেল নাম্বার 33 হচ্ছে সিমলার একটা হান্টেড প্লেস। তো তখন ওই দাদা বলল যে নেই আভি তো নেই হোগা, আভি তো শাম হো চুকি হে। তো তখন আমি বললাম না দাদা আপনাকে আজকেই নিয়ে যেতে হবে, কারণ আপনি আমাদেরকে কিন্তু সাইট সিনের মধ্যে এই জায়গাটা রাখেননি, তো এই জায়গাটা আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এই জায়গাটা নিয়ে চলেন। আর সব থেকে বড় কথা হচ্ছে টানেল নাম্বার 33 হচ্ছে একটা হান্টেড টানেল। ওকে, দাদাকে বলতে দাদা বলল ঠিক আছে চালিয়ে।
তো যখন আমরা ওই টানেলের সামনে যাই, ওখানে কিন্তু এমনি সাইড সিন যারা যায় সিমলাইকে, তারা কিন্তু অনায়াসে নিয়ে যায় ড্রাইভাররা। জানি না আমাদের ড্রাইভার ওই জায়গাটা কেন আমাদের সাজেস্ট করেনি, তারপর ওনাকে বলাতে উনি ওখানে নিয়ে যায়। তখন আমার হাজব্যান্ড বলল প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি নামবো না, আমি গাড়ি থেকেই টানেলটা দেখে নেবো। তো আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম যে এত দূরে আসলাম, ঝগড়া করে রীতিমতো ড্রাইভার দাদার সাথে, তুমি কেন যাবে না, তুমি চলো, এরকম করো না, একটুখানি নামবো, তাও তো বলতে পারবো টানেলের মুখ পর্যন্ত গিয়ে ঘুরিয়ে এসছি, আরে ভেতরে যাবো না, অন্ধকার তো। তখন বলল যে না না আমি যাব না। তো ও কোনো মতে ওইখানে গিয়ে নামলো না, আসলে বরফ পড়ছিল তো, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তা ড্রাইভার দাদাকে আমি বললাম যে দাদা আপনি টানেলের কিছুটা দূরে, মানে টানেলের একদম সামনে কিন্তু গাড়ি যাচ্ছে না, টানেল থেকে প্রায় অনেকটা দূরে গাড়িটা দাঁড়ায়। তো আমি বললাম যে আমি একবার টানেলের সামনে যাব। তো ড্রাইভার দাদা আমাকে বললো নেই 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 আবি আন্ধেরা হো গিয়া है আবি নেই। তো আমি বললাম না না আমি যাব, তাহলে তুমি আমার সাথে চলো, ওই ড্রাইভার দাদাকে বলি। তো ড্রাইভার দাদা বললো নেই নেই হাম নেই যাएंगे, बहुत মানে বাইরে আন্ধেরা है और ঠান্ডা লাগছে, টানেলের সামনে মোটামুটি আলো দেওয়া আছে। আমি খুব সাহস করে সেলফি তুলবো বলে, অ্যাকচুয়ালি আমি আসবো, এসে আমার ফ্রেন্ডসদের দেখাবো বলে অ্যাকচুয়ালি আমি যাই। আমি একাই কোনো রকমে কাঁপতে কাঁপতে গাড়ি থেকে যখন নামি, তখন প্রচণ্ড ঠান্ডা, চারপাশ থেকে না কোনো শব্দ নেই, পুরো ফাঁকা নিস্তব্ধ। আর ওই পাহাড়ের কি বলবো একটা চাপা হাওয়ার শব্দ, একটা শো শো করে একটা শব্দ, আর পুরো নিস্তব্ধ, কিচ্ছু আওয়াজ নেই। আমি কোনো রকমে নেবে নিজেকে গুটিমুটি করে হেঁটে হেঁটে টানেল অবধি যাই, ফোনটা হাতে করে নিয়ে। টানেলের সামনে গিয়ে আমি কিন্তু টানেলের দিকে কোনো রকম ভিতরে দেখিইনি, আমার কোনো নজরই নেই। আমি টানেলের কাছে দাঁড়িয়ে জাস্ট ওখানে ফটো তুলছি, সেলফি নিচ্ছি, কারণ আমাদেরও অনেক ফ্রেন্ডরা গেছিলো যারা বলেছে দেখ টানেলের সামনে দিয়ে ঘুরে এসেছি, ওখানে সহজে মানুষ যেতে চায় না, ওখানে এখনও পর্যন্ত নাকি মানে দেখা যায়, আত্মা দেখা যায়, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। তো ওর জন্য আমাদের রিমা ও কি করে ওখানে শুধু সেলফি তুলে যখন চলে আসছে বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, ওই টানেলটার ভেতর থেকে না একটা হাওয়া জানি না, হয়তো হতে পারে সত্যি হাওয়া একটা ওরকম চলে, আমি জানি না, কিন্তু অতক্ষণ দাঁড়িয়েছিলাম তখনও হাওয়া দিচ্ছিল। আর না যে আমি ফিরে আসছি যখন তখন খুব হাওয়া দিয়েছে, সেরকমও না, যেরকম নর্মাল যেতে পেয়েছি সেরকমই আমি ওখানে সেলফি তুলে ফিরছি যখন, ওরকম একটা ঠান্ডা স্রোত, কি বলবো, মানে আমার না সারা পেছন সাইডে পিঠে ঠিক আছে এসে লাগলো একটা ঠান্ডা হাওয়া। তো হাওয়াটা এমনি তো ঠান্ডা, মানে জমে গেছি কোনো রকমে। আর এদিকে আমার হাজব্যান্ড তো গাড়িতে বসে চিৎকার চেঁচামেচি করছে, আমি গিয়ে 3-4টে সেলফি তুলে ওখান থেকে বেরিয়ে আসছি। আমার ঠিক পেছন সাইডে একটা ঠান্ডা হাওয়া স্রোত আসলো, আমি না প্রচণ্ড ভয় পাই, আমি পেছনে একবার তাকাই, আমি কিন্তু অতক্ষণ টানেলের ভিতরে তাকাইনি, পুরো অন্ধকার। আমি যখন পেছনটা দেখলাম একদম টানেলের দিকে, আমি না জানি না আমার এটা মনের ভুল ছিল কি না, আমি দেখলাম একটা অস্পষ্ট একটা শ্যাডো, মানে টানেলের ভেতরে সাদা একটা মহিলা, মানে আমি শাড়ি পরা দেখে মহিলাই বুঝতে পেরেছি, মানে মহিলারাই শাড়ি পরে, কিন্তু সাদা রঙের একটা কাপড় পরা মহিলা, একদম মানে কি বলবো একটা শ্যাডো টাইপের, ঠিক আছে, কিন্তু ঠিক মনে হচ্ছে যেন টানেলের মুখটার ওখানটা বাইরে না, টানেলের ভেতরেই একদম সামনেটা এসে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে এসে আমাকে দেখছে। আমি পরিষ্কার এইটা দেখলাম। আমি না ছুটতে ছুটতে এসে আমার হাজব্যান্ডের কাছে চলে আসি, গাড়িতে এসে বসতে ড্রাইভার যে ছিল সেই ড্রাইভার দাদা প্রচণ্ড কিন্তু আমাকে বকাবকি করছে, বলছে আপকা সাহস বহুত হে না, ইয়া পার আচ্ছি নেই হে, মানে দিনে দুপুরে এখানে মানুষ আসে না, আপনি রাতের বেলা গিয়ে সেলফি তুলছেন ওখানে, হ্যাঁ বুঝতে পারবেন। উনি রীতিমতো আমাকে ঠেট দিয়ে ড্রাইভার বলছে বুঝতে পারবেন, बाद में समझ आएगी आपको, आप अभी क्या करके आए हो। তো আমি তখন ড্রাইভারকে বললাম, আমার তো ভয় লাগছে প্রচণ্ড, আমি তখন কাউকে ওটা বলিনি, আর ঠান্ডায় পুরো জমে গেছি তো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আমি তখন
ওই ড্রাইভার দাদাকে বললাম যে ড্রাইভার দাদা আপনি কি বলছেন, কি সমাজ মে আয়েগা, কি হয়েছে, আমি কি করেছি? ওখানে গিয়ে তো 3-4টে সেলফি তুলেছি। তো দেখলাম ড্রাইভার দাদা চুপ করে গেল, আর কোনো কথা বললো না। তো আমার হাজব্যান্ড আমাকে ইশারা করে বললো মানে ওদের সঙ্গে কথা বলো না। যাই হোক, তারপরে ড্রাইভার দাদা সোজা দেখলাম খুব গম্ভীর চুয়োয় গাড়ি নিয়ে আসলো, আমাদের হোটেলের সামনে ছেড়ে দিল। যখন হোটেলের সামনে ছাড়লো তখন 7টা 7:30 বাজে। তো এমনি তো পাহাড়ের দেশ, খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে যায় ওখানে, মানে 4:30 5টার মধ্যে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এইবার আমরা হোটেলে ঢুকলাম। ঢোকার পর আমার না ওই যে কি একটা দেখেছি, সাদা একটা শাড়ি পরা একটা শ্যাডো মহিলার, আমার না ওই জিনিসটা মাথার মধ্যে ঘুরছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম জানো তো একটা কথা বলবো? তো আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ বলো। তো আমি বললাম জানো তো ওই যে টানেল 33-তে গেছিলাম, ওখানে না আমি চলে আসলাম যখন, তখন আসার সময় আমি একবার আস্তে আস্তে পেছনে দেখলাম না। তো বলছে হ্যাঁ আমি তো তোমাকে কখন থেকে ডাকছিলাম আসো আসো করে। বলছে আর বলো না, আমি আমার বান্ধবীদের ফটোগুলো শেয়ার করবো বলে ফটো তুলছিলাম, কারণ ওরাও গেছিলো, ওরা ওখানে ফটো তুলেছে। তো ওরা দিনের বেলা গেছিলো, ফটো তুলেছে। দেখো না আমার ফটোগুলো না সেরকম ভালো হয়নি। এই কথা বলতে বলতে তখন যে আমাদের রিমার হাজব্যান্ড তো বলছে কি দরকার ওখানে, এখানে স্থানীয় লোক ড্রাইভার যখন তোমাকে বারণ করছে কালকে সকালে যেতে, রাতের বেলায় তোমার যাওয়ার ছিল, একদম অন্ধকার হয়ে গেছে, আমার তো টানেলের মানে মুখটা দেখেই মানে গা কাটা দিচ্ছিল, তুমি ওখানে গিয়ে তুমি সেলফি নিচ্ছিলে। তখন রিমা বলছে আমারও খুব ভয় লাগছিল, আসলে আমার বান্ধবীদেরকে দেখাতে হবে না, সিমলায় এসছি, দেখ তোরা গেছিলিস আমিও গেছি, এই জন্যে তো ফটোগুলো নিচ্ছিলাম। কিন্তু জানো আমি কিন্তু ফটো নেওয়ার আগে পর্যন্ত ওই ট্যানেলের ভিতরটা অন্ধকার ঘুটঘুট করছে, ওইদিকে তাকাইনি। তখন আমাদের রিমার হাজব্যান্ড বলে যে না ওটাই ভালো করেছো। তা রিমা তখন বলছে জানো তো আমি তো আগে দেখিনি, কিন্তু যখন ফিরে আসছি তখন না আমার গায়ে ওই ট্যানেলের ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়া আসলো, তখন না আমি তাকিয়েছি, আর জানি না মনে হলো ট্যানেলের ঠিক মুখের কাছটা কেউ যেন একটা সাদা শাড়ি পরে একটা বউ দাঁড়িয়ে আছে। তখন আমাদের রিমার হাজব্যান্ড প্রচণ্ড হাসে, হেসে বলল ছোটোবেলাতে ভূতের গল্প শুনে শুনে আর এখানে এসে যখনই তুমি শুনতে পেরেছো যে সিমলায় 7টা হান্টেড প্লেস আছে, ভুতুড়ে জায়গা, ওর পর থেকে তোমাকে এমনি ভূত দেখা দেবে, তুমি ট্যানেলের ওখানে না দেখলেও তোমাকে ভূত দেখা দেবে, এটাই স্বাভাবিক। তো তখন রিমা কোনো মতে বোঝাতে পারছে না যে আমি সত্যিই দেখেছি। যাই হোক তখনের মতো ওরা কথাটা ভুলে গিয়ে নিজেদের খাওয়া দাওয়া করে নিজেদের মতো গল্প গুজব আনন্দ হ্যাঁ করে টিভি দেখে ওরা রাতের বেলা শুয়ে পড়ে। রিমা বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি কাউকে বলে বোঝাতে পারিনি যে আমি যেগুলো দেখছিলাম সেগুলো কোনো মনের ভুল ছিল না। আমি রাতের বেলা হোটেলে শুয়ে রয়েছি, রাত যখন 2:30 বাজে আমার বাথরুম যাওয়ার দরকার হয়, দেখলাম আমার হাজব্যান্ড শুয়ে রয়েছে। আর সত্যি কথা বলতে আমরা ওখানে গিয়ে দুজনেই হালকা একটু অ্যালকোহল পান করেছিলাম, কারণ যা ঠান্ডা ওখানে নালে রাতের বেলা কোনো মতে ঘুম আসবে না। যদিও রুমের মধ্যে মানে রুম হিটার দেওয়া ছিল, তারপরেও কিন্তু ঠান্ডা কোনো মতে মানছে না, কারণ চারপাশে বরফ। আর হোটেলের মধ্যে 2খানা হিটার দেওয়া, একটা হিটার আমরা এক্সট্রা ওদের কাছ থেকে আনিয়েছি আলাদা রেন্ট করে, কিন্তু তারপরেও এত ঠান্ডা অসম্ভব, মানে শোয়া যাচ্ছে না, যত রাত বাড়ছে ঠান্ডা তত চাপছে। এইবার রাত 2:30-এর সময় যখন আমি বাথরুমে যাওয়ার জন্য উঠলাম, আমি উঠে বাথরুমে যাই। বাথরুমে গিয়ে আমার কি জানি, আমি জানি না আমার কি মন গেল, আমি না বাথরুমের ভিতরে মানে পুরো যে বাথরুমের একটা ছোট্ট উইন্ডো থাকে, সব বাথরুমেই থাকে ওইটা, তো ওই বাথরুমের সেই উইন্ডোটা পুরোটাই বন্ধ ছিল। আমার কি মন গেল, আমি না ওই উইন্ডোটা রাতের বেলা সরিয়ে 2:30-এর সময় বাইরে দেখছি। আসলে কি বলতো আমাদের রিমা যেই জিনিসগুলো ওখানে করেছে সেই জিনিসগুলোই কিন্তু ও এখানে শেয়ার করেছে। রিমা কোনো বাড়ানো কোনো বানানো এসব কিন্তু কোনো কিছু বলেনি। একটা মানুষের হয় না যে দূর আমি তো আর এখানে ডেলি আসবো না, যাই একটুখানি দেখি তো রাতের বেলা এত রাতে সিমলা শহরটা কেমন লাগছে, বা আমি যে হোটেলটা আছি তার পাশে কীরকম পরিবেশটা। রাত 2:30-এর সময় যখন ও বাথরুমের সেই উইন্ডোটার
যে কাজটা যখন আঙুল দিয়ে তোলে, বলছে দিদিভাই আমি পরিষ্কার দেখছি আমার দিকে পেছন ফিরে একজন সাদা শাড়ি পরা একজন মহিলা, সে ওইখানে বাইরে দাঁড়িয়ে রয়েছে, মানে যেই হোটেলে রয়েছে ঠিক তার সামনে একটা ফাঁকা জঙ্গল আছে, তার পাশে আর একটা হোটেল রয়েছে, সেই হোটেলটা আবার ওই রিমাদের হোটেলের ব্যাক সাইড। বলছে ওই যে একটা অভয়ক সাদা শাড়ি পরা, সে ওই হোটেলের দিকে মুখ, আমাদের হোটেলের দিকে পেছন, সে দাঁড়িয়ে রয়েছে রাতের বেলা। আর অভয়ক কেন বলছে, রিমা বলছে দিদিভাই কি বলবো তোমাকে, আমি তোমাদের বলছি আমার গা শিরশির করছে। বলছে আমি যখন ওই হাত দিয়ে তুলে তাকিয়ে রয়েছি, আমি তো তাকে দেখছি, আমি দেখছি তার মুখটা ওই দিকে আমাদের দিকে পেছন ফেরা, তার চুলগুলো কোমরের নিচ পর্যন্ত ছাড়া রয়েছে। রাতের বেলা ওই একটা দৃশ্য দেখা এতটা স্বাভাবিক ব্যাপার না। কিন্তু রিমা বলছে আমি মানে কি বলবো, হয়তো 30-40 সেকেন্ড আমি তাকে দেখেছি, ওর মধ্যে দেখলাম ওইখান থেকে ও যে ছিল অবায়ব ভ্যানিশ হয়ে গেল, সে আর নেই। 30-40 সেকেন্ড আমি দেখলাম যে ওখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, ওইটুকুনি সময় জাস্ট দুটো চোখের পলক ফেলতে ফেলতে দেখলাম ওখান থেকে কেউ নেই, সরে গেছে। তো আমি তাড়াতাড়ি আবার ওই উইন্ডোরের কাজটা নামিয়ে দিয়ে সোজা এসে আমার হাজব্যান্ডের পাশে শুয়ে পড়ি। এবার তো আমি জানি আমার হাজব্যান্ডকে তো আমি বলতে পারবো না, কারণ আমার হাজব্যান্ড বললে পারে ও তো আমাকে যা তা কথা বলবে, কারণ ও প্রথমেই আমাকে ওই ক্যানেলে যেতেই বারণ করেছিল। যাই হোক আমি আর কোনো কথা কিন্তু বলিনি। বোন বলছে রাতের বেলা কোনো রকমে ঘুমিয়ে পড়ি, সকাল হয়, সকালবেলা আমাদের ড্রাইভারজি আসে, ড্রাইভারজির সাথে আমি আমার হাজব্যান্ড আরও যেই জায়গাগুলো আছে ঘুরতে যাই। আমার হাজব্যান্ডকে বললাম যে একবার বলো না, এখানে একটা শুনেছি যে এখানে একটা আর একটা ভুতুরে মানে চার্চ মতো আছে, তো ওখানে নিয়ে যেতে। তো আমার হাজব্যান্ড বললো দেখো ওসব জায়গায় যেতে হবে না, কিন্তু ওখানে ট্যুরিস্ট যায়, ওখানেও ট্যুরিস্ট যায়, ঠিক আছে, সে তোমরা গেলে ওখানে যেতে পারবে, কিন্তু জানি না কেন আমাদের ওই ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছে না কোনো জায়গায়, ঠিক আছে। তো আমার হাজব্যান্ড বললো যে দরকার নেই ওনো ভুতুরে ফুতুরে জায়গায় যাওয়ার, আমরা যেখানে এসেছি ঘোরো আনন্দ করো চলো। এইবার সেই সব তো জায়গায় যাওয়া হয়নি, ভালো কথা, রুমেই রয়েছি এসে। রাতের বেলা আমি তখন আনুমানিক 12:30 বাজে, আমার হাজব্যান্ড সবে শুয়েছে, আমিও তখন শুয়েছি, কিন্তু আমার চোখে ঘুম আসেনি। আমার হাজব্যান্ড দেখছি নাক ডেকে ঘুমাচ্ছে, কারণ সারাটা দিন বাইরে বাইরে সাইট সিনগুলো ঘুরতাম, আর সন্ধ্যাবেলায় ঢুকতাম রুমে, ঢুকে তো ঘুমাতাম না, গল্প গুজব এইসব করতাম। আর রাতের বেলা যখন পড়তাম তখন ও এত ঘুমিয়ে পড়তো, অতটা আমি ঘুমাতাম না, কিন্তু ও প্রচুর ঘুমিয়ে পড়তো। এইবার বোন বলে দিদিভাই 12:30 বাজে আনুমানিক, ঠিক আমি পারফেক্ট টাইম বলতে পারবো না, 12:30 কি 1টা, এই দুটোর মধ্যেই একটা টাইম হবে। বলছে দিদিভাই, বলছে তুমি বিশ্বাস করবে না, আমার হাজব্যান্ড জাস্ট দেখছি নাক ডাকার শব্দ, মানে ও অঘুরে ঘুমাচ্ছে, আমি পাশে শুয়ে আছি, আমার না শরীরের ভিতরে একটা অস্থির ভাব, মানে কি বলবো, একটা শরীরের ভিতরে না অস্থির 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 করছে। ভালো ছিলাম যতক্ষণ আমার হাজব্যান্ড জাগা ছিল, ও শোয়ার পরই আমার সারা শরীর অস্থির লাগছে, আমি জানি না কেন। আমি না বেডের মধ্যে শুয়েছিলাম, উঠে বসলাম, উঠে বসে না জানি না কেন হঠাৎ আমি ঠাকুরের নাম নিতে শুরু করলাম, এমনি এমনি, আমার ঠাকুরের কথা কোনো মনেও ছিল না বা কিছুই না, হঠাৎ আমি ঠাকুরের নাম নিচ্ছি জানি না কেন। তো বসে বসে রাধা মাধবের কিছুক্ষণ নাম করলাম, মানে জপ করলাম, করে না আমি শুলাম। জানি না আমার না শরীরের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, কি যে ফিলিংস হচ্ছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যদি ওরকম সিচুয়েশান কারণ না হয়। তো বোন বলছে দিদিভাই আমি শুয়ে পড়ি, একটা সময় চোখে ঘুম চলে আসে, আমি রাধা মাধবের নাম জপ করে শুই, বাড়িতেও আমি শুই কখনো কখনো। তো আমি শুয়ে পড়ি, ঘুম আসে, হঠাৎ করে বিশ্বাস করবে না আমার গায়ে যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেই ব্ল্যাঙ্কেটটার মধ্যে না কেউ, মানে ব্ল্যাঙ্কেটের ওপর দিয়ে কেউ যদি গায়ের মধ্যে মারে একটা কীরকম একটা ফিল হয়, তো ওরকম না মনে হচ্ছে আমার সারা শরীরে কেউ একটা হাত দিচ্ছে, সেটা আমার গলার নিচ থেকে পুরো পায়ের পাতা পর্যন্ত পুরো শরীরে কেউ হাত বোলাচ্ছে, মানে ব্ল্যাঙ্কেটের উপর দিয়ে। তো
আমি ভাবলাম হয়তো আমার হাজব্যান্ড, আমি প্রথমে ভেবেছি। তো আমি আবার ওই শুয়ে শুয়েই হাসছি, আমি জানি ওই করছে। তো ওরকম না, সমানে ওরকম করে যাচ্ছে। মানুষে কি, যদি আমার হাজব্যান্ড হতো তাহলে ও কি করতো, একবার হয়তো বদমাইশি করবে, ঠিক আছে, বা ব্ল্যাঙ্কেটটা খুলে দেবে যাতে আমি উঠে যাই, ঠান্ডা লাগবে বা কিছু। কিন্তু সমানে ওরকম 7-8 বার কন্টিনিউ, আমার না পুরো গলার নিচ থেকে পুরো আমি এরকম টান হয়ে শুয়ে রয়েছি। রিমা বলে দিদি ভাই কন্টিনিউ ওরকম খুব স্পিডে, আমার হাজব্যান্ড এত স্পিডে আমার সারা শরীর ওরকমভাবে টানতে পারবে না, পুরো গলা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো মানে এরকম খুব স্পিডে না 7-8 বার টানে। আমি না প্রথমে যখন ওরকম করে তখন ভাবি আমার হাজব্যান্ড, তারপরেও যখন করে আর খুব জোরে ওরকম করছে, খুব জোরে। তারপর না আমি চোখটা খুলে দেখি, বিশ্বাস করবে না, ওই যে সাদা শাড়ি পরা যে একটা অভয়ব দেখেছি, সে আমার সামনে একদম দাঁড়িয়ে রয়েছে। এটা কোনো গল্প না, এটা বানানো কোনো রকম কিছু না, একদম সত্যি নিজের চোখে আমি দেখছি। ঘরে রীতিমতো দুপাশে দুটো ওয়ালে লাইট জ্বলছে, ঘর রীতিমতো আলো। ওই ঘরে বসে বই পর্যন্ত পড়তে পারবে, মানে বই খুলে চোখের সামনে নিয়ে, এতটা আলো সেখানে আমি পরিষ্কার দেখছি। ঠিক আমার ডান সাইডে একজন, মানে কি বলবো, সাদা শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার মাথায় ঘোমটা দেওয়া, সাদা রঙের কাপড়টাই তার মাথায় ঘোমটার আকারে দেওয়া, কিন্তু তার মুখটা পুরো কালো। তার না আছে চোখ, না আছে নাক, না আছে মুখ, পুরো মুখটা কিন্তু কালো। শুধু শাড়িটা দেওয়া বলে বুঝতে পারছি যে ওইটা তার মুখ। এতটা ঘরে আলো রয়েছে, তার যদি চোখ, নাক, মুখ, কান থাকে আমি পরিষ্কার তার গলা স্ক্রিন দেখতে পারবো। কোনো রকম স্ক্রিন দেখতে পাচ্ছি না, কোনো রকম তার চোখ মুখ নেই। এই দৃশ্য দেখে আমি সাথে সাথে আমার হাজব্যান্ডের নাম করে আমি ডেকে উঠি। আমার হাজব্যান্ড তো এমন ঘুমাচ্ছে, ওই ডাক ওর কানে পর্যন্ত গিয়ে পৌঁছয়নি। তখন আমি উঠে বসে সাথে সাথে রাধা মাধবের নাম জোরে জোরে আমি নিতে শুরু করি। সেকেন্ডের মধ্যে, একদম সেকেন্ডের মধ্যে যে ওখানে দাঁড়িয়েছিল সে গায়েব। এইটুকুনি সাহস করে আমি উঠে বসে নামটা নিই, নাহলে হয়তো জানি না, আমি যদি উঠে যদি না বসতাম হয়তো আমি ওখানে হার্টফেল করে সেদিনকে মারাই যেতাম। আমি জানি না যে সে ট্যানেল থেকে এসেছিল, ওই ট্যানেল নাম্বার 33 থেকে সেই অভয়ব, না যাকে আমি বাথরুমের জানলা দিয়ে বাইরে দেখেছিলাম সে ছিল। আমি জানি না কে ছিল, কিন্তু সে ওখানে ছিল, সাদা কাপড় পরা একজন অভয়ব। আমার হোটেলের রুমের ডান পাশে আমার সামনে সে দাঁড়িয়েছিল, আর সেই আমার সারা শরীরে হাত বোলাচ্ছিল। জানি না সে কে ছিল। তারপর আমি আমার হাজব্যান্ডকে কিছুক্ষণ পর যখন নিজের মানে ভয়টাকে কাটিয়ে উঠি, যখন দেখি সেই অভয়ব আর আমার রুমে নেই, আমার হাজব্যান্ডকে আমি ডাকতে থাকি। আমার হাজব্যান্ড যখন ওঠে তখন উঠে বলল, কি হয়েছে, রাতের বেলা এরকম তুমি ডাকছো কেন, ঘুমাতে দেবে না? আমি আমার হাজব্যান্ডকে সব বলি, আমার হাজব্যান্ড বিশ্বাসও করে। আমার হাজব্যান্ড আমাকে বলল, এসো আমার কাছে, এসো আমাকে ধরে তুমি শোও, হয়তো ভয়টা থেকে কেটে একটু রাতটুকুনি ঘুমাতে পারবে। পরের দিন সকালবেলা আমাদের রিমা বলছে, দিদি ভাই আমি একটা জায়গায় বেরোতে পারলাম না, আমাদের গাড়ি ওই ড্রাইভার দাদাকে বলা ছিল, আমাদের আরও যে সাইট সিনগুলো করার ছিল, আমরা পরের দিন রিটার্ন ব্যাক করব কলকাতায়, কিন্তু সেই দিনটা পুরো হোটেলে থেকে গেলাম, কারণ আমার গায়ে 103 জ্বর। স্থানীয় হোটেলের লোক নিয়ে গিয়ে একটা ডাক্তার ডেকে নিয়ে এসে আমাকে চিকিৎসা করানো হলো হোটেলের মধ্যেই, মানে আমি মাথা তুলতে পারছি না এমন অবস্থা। সারাটা দিন হোটেলে একবেলা খেলামই না, আমার জন্য আমার হাজব্যান্ডও খেলো না, মানে এত গা পাকাচ্ছে আর পুরো সারা শরীর এত অবশ, জানি না কেন এরকম হয়েছিল। তারপর ওখান থেকে পরের দিন খুব খারাপ অবস্থায় কলকাতা আন্দুলে ফিরে আসি, আমরা ফ্লাইটে ফিরি খুব খারাপ অবস্থায়, মানে কি বলবো, মানে যেই আনন্দ নিয়ে গেছিলাম যখন ফিরি, মানে পুরো পাড়ার লোক আমার বাড়িতে চলে আসে, শ্বশুর বাড়িতে, কারণ ফোনে আমরা বলেছিলাম যে কি হয়েছে না হয়েছে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর শাশুড়ি মা, আমাদের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন পাড়ার লোক, প্রত্যেক দিন আমাদের বাড়িতে বড় মন্দির আছে, প্রত্যেকে পাড়ার আসে, ওখানে
প্রত্যেক দিন কীর্তন হয় বাড়িতে, নাম কীর্তন। ফোন করার পর জানতে পারে আমার বাড়ির যে শ্বশুর মশাই শাশুড়ি মা, তাদের কাছ দিয়ে পাড়ার লোক জানতে পারে, সবাই দেখতে আসে আমাকে। তারপরেও বাড়িতে এসে প্রায় 1 মাস আমি ভুগেছি, 1 মাস। আর তার মধ্যেও একটা সবথেকে বাজে যেই জিনিসটা ঘটে গেছে সেটা হচ্ছে আমার পেটে সন্তান ছিল, যে আমি ওখান থেকে আসার পর আমার বাচ্চাটা কিন্তু মারা যায়। হ্যাঁ, আমার মিসক্যারেজ হয়ে যায়। আমি জীবনে কোনো দিন, আমি সিমলা তো আর কোনো দিন যাবই না, যেটা আমার স্বপ্নের একটা জায়গা ছিল। আর তার থেকেও বড় কথা, আমি কোনো দিন ভুলবো না যে আমার জীবনে এত বড় একটা ক্ষতি হয়ে গেল। আমি জানি না, হয়তো যে আমার গায়ে হাত বোলার ছিল সেই হয়তো আমার বাচ্চাটার আত্মাটা নিয়ে চলে গেছে। কারণ আমাকে ডাক্তার বলেছিল যে সিমলাতে তোমরা থাকতেই তোমাদের বাচ্চাটা তোমার পেটের ভিতরেই মারা যায়। ডাক্তার বলেছিল তুমি যখন এসছো, তুমি সিমলা থেকে মরা বাচ্চাটাকেই তুমি বয়ে নিয়ে এসছো তোমার সাথে। তারপরে বাড়িতে তো একটা কান্নাকাটি, খুব খারাপ একটা সময় যায়। বুঝতেও পারিনি যে একটা জায়গায় ঘুরতে গিয়ে এরকম হবে, বুঝতে পারিনি। আর সত্যি কথা বলতে, আমার যে পেটে আমার সন্তান যে এসেছিল আমি বুঝতেও পারিনি, নালে পারে হয়তো আমি ওই ট্যানেলের সামনে কখনো যেতেও চাইতাম না। আমি জানি না আমার পেটে কোনো সন্তান ছিল। বাড়িতে আসার পর 1 মাস পর যখন আমার অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে, পুরো ইনফেকশন হয়ে গেছিলো, আমি জানিই না আমার পেটে বাচ্চাটা মারা গেছে। আমি যখন জানতে পারি, ডাক্তার দেখিয়ে সমানে বমি করছি, রক্ত বমি হতো, মানে খুব খারাপ অবস্থা। তারপর যখন আমাকে হসপিটালে অ্যাডমিট করা হয়, ডাক্তার যখন আমার পুরো সারা শরীর যখন পরীক্ষা করে, পুরো চেক আপের পর ডাক্তার বলল যে তুমি তো প্রেগনেন্ট। তখন আমি অবাক। তারপরে একটা কিছুটা সময়ের জন্য একটু হাসি খুশি হয়েছিলাম প্রেগনেন্ট শুনে, কিন্তু পরের ক্ষণে ডাক্তার যখন আলট্রাসোনোগ্রাফি করে ডাক্তার বলল যে তোমার সন্তান মারা গেছে। আর আমার 3 মাসের সন্তান ছিল, আমি জানতামও না। আন্দুল থেকে পাঠানো ঘটনাটা কেমন লাগলো? একটা সত্য জীবনের ঘটনা, এমন পরিস্থিতি হবে, একটা নিজের পছন্দর একটা স্বপ্ন, সেই জায়গায় যাওয়ার, ওখান থেকে ঘুরে আসার পর থেকে। আর এইটাও আমি বলতে পারি বোনকে, যে বোনেরও এখানে কোনো দোষ ছিল না। কারণ বোন নিজেও জানতো না যে বোন গর্ভবতী। যখন বোন সিমলা যায় তখন ওর 2 মাস ও গর্ভবতী, বোন নিজেও জানতো না। কারণ বোন বলে যে দিদিভাই আমার এরকম যে মানে মহিলাদের যে শরীর খারাপটা হয় সেটা আমার মাসে মাসে এরকম হতো, 2 মাস হতো না, আবার হতো। তা আমিও ওরকমভাবে কোনো সময় সিমলা যাবার আগে চেক আপ করাইনি, আমিও অতটা বুঝিনি যে আমার ওরকম কোনো রকম কিছু ব্যাপার হয়েছে যে আমি গর্ভবতী। আমি জানতামও না, যদি জানতাম তাহলে তো আমি কোনো সময়ের জন্য যেতাম না। তো যাই হোক, আজও আমাদের বোন বলে যে দিদিভাই চেষ্টা করে যাচ্ছি, এখনো পর্যন্ত সন্তান আমি নিতে পারিনি, আসছে না। ভগবানের কাছে আমি বলবো দর্শক বন্ধু তোমরা প্রার্থনা করো যে আমাদের বোন যেন খুব তাড়াতাড়ি একটা সুন্দর ফুটফুটে বেবি তার কাছে পায়। ভগবানের কাছে এটাই আমরা সবাই চাইবো। আজকে আসবো, যেতে যেতে বলবো ঘটনাটা তোমাদের কেমন লাগলো সবাই বলো। আর হ্যাঁ, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু যেরমভাবে যোগাযোগ করছো, ঘটনা শেয়ার করছো, ওরকমভাবে করতে থাকো। আমি শোনাবো তোমাদের সত্যি ঘটনা তোমাদের জীবনের। আজকে আসবো, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো। আজকের মতো গুড নাইট, চলো।